হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের যে বিগত বছরের প্রশ্নপত্রগুলো এসছিল পুলিশ পরীক্ষায়, সেগুলো ধরে ধরে কিন্তু সমাধান করে দিচ্ছি। আজকে তার 7 নাম্বার ক্লাস। এর আগে অলরেডি 6টা ক্লাস আমি করে দিয়েছি। সব কটা ক্লাসই কিন্তু বিগত বছরের যে প্রশ্ন এসেছে, অঙ্ক প্রশ্ন, সেগুলো একদম সহজ পদ্ধতিতে আর শর্টকাট মাধ্যমে তোমাদের করিয়ে দিয়েছি। অনেকেই কমেন্ট করেছো যে দাদা আপনার ক্লাসগুলো খুবই ভালো লাগছে, এই ক্লাসগুলো রিপিট করুন। তো আমি তোমাদের জন্য এই কারণে খুঁজে খুঁজে একদম বাছাই করা যে প্রশ্নগুলো নিয়ে আসছি বিগত বছরের। প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই দেখবে হুবহু রিপিট হবে। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, যে প্রশ্নগুলো আমি করাচ্ছি তোমাদের 25টা প্রশ্ন থাকবে অঙ্কে, তোমরা দেখবে 20 থেকে 22টা একদম হুবহু কমন পাবে। আমি যে প্রশ্নগুলো করাচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করে যাও, তোমরা ম্যাথে ম্যাক্সিমাম নাম্বার অফ স্কোর করে আসতে পারবে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করবো। তো আজকের ভিডিওটিও বিগত বছরের একটা পুলিশ পরীক্ষার প্রশ্ন আমি তুলে নিয়ে চলে এসেছি। দেখো, এখানে তোমরা কোশ্চেন বুকলেট দেখতে পাচ্ছ, সব কিছুই দেখতে পাচ্ছ, ফুল মার্কস আছে। আর এই ভিডিওর মাঝখানে আমি বলে দেবো যে এই প্রশ্নটা আমি কোন কনস্টেবল পরীক্ষার থেকে নিয়ে এসেছি। সেটা কলকাতা পুলিশ হোক বা লেডি পুলিশ হোক, জেল পুলিশ, আবগারি পুলিশ, যে কোনো পুলিশ পরীক্ষার প্রশ্ন আমি ছাড়বো না। সব কটা পুলিশ পরীক্ষার প্রশ্নের অঙ্ক আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমেই সমাধান করে দেব। এখন দেখো, ফার্স্ট অঙ্কটি কি বলছে। একটি পরিবারের 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর। জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল? তাহলে 6 জন সদস্যের বয়সের গড় কত বলা হচ্ছে? 25 বছর। 25 বছর যদি বয়সের গড় হয়, তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে? 6 জনের 6 গুণিতক 25, 150। এরপরে বলছে তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর ছিল তার জন্মের সময়। অর্থাৎ কনিষ্ঠ সদস্যের যখন জন্ম হয়, তার মানে 5 বছর আগে, এখন যদি তার বয়স 5 হয়, 5 বছর আগে তার বয়স কত ছিল? 0 ছিল, অর্থাৎ সেই সময় তার জন্ম হয়নি। তার মানে 5 বছর আগে প্রত্যেক সদস্যের বয়স 5 করে কম ছিল। তো 6 জনের বয়স 5 করে যদি কম হয়, টোটাল কত কম হচ্ছে? 30 হচ্ছে, 30 কম হচ্ছে। এখন এই 150 থেকে যদি 30 মাইনাস করি, তাহলে কত হচ্ছে? দেখো, 120। তো 5 বছর আগে পরিবারের সদস্যদের বয়সের সমষ্টি ছিল কত? 120। আর 5 বছর আগে কনিষ্ঠ সদস্য তখন জন্মগ্রহণ করেনি। তার মানে 5 বছর আগে ওই পরিবারের সদস্য ছিল কজন? 5 জন। আর 5 জনের বয়সের গড় কত ছিল? 120। একটা জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তোমাদের পরিবারে যদি 6 জন সদস্যের বয়সের সমষ্টি 40 হয়, 6 জন সদস্যের বয়সের সমষ্টি 40 হয়, 2 বছর আগে পরিবারের সদস্যদের বয়সের সমষ্টি কত হবে? প্রত্যেকের থেকে 2 কমবে, 6 দুগুণে 12 কম হবে। তাহলে 40 থেকে 12 বিয়োগ করলে কত? 28 বছর হবে। 2 বছর আগে প্রত্যেক সদস্যদের বয়সের যে সমষ্টি, সেটা হচ্ছে 28 হবে। তো সেম এখানেও, এখানে বলছে 5 বছর আগে। 5 বছর আগে মানে প্রত্যেকের থেকে 5 কম হবে। কত হবে? 6 জনের থেকে 5 কম হলে 30 বছর কম হয়ে যাবে। তো এখন কত হচ্ছে? 120। আর এই 120 কত জনের বয়সের সমষ্টি? 5 জনের বয়সের সমষ্টি, কারণ কনিষ্ঠ সদস্য তখন জন্মগ্রহণ করেনি 5 বছর আগে। তাহলে এখন 120 বয়সের সমষ্টি, আর সদস্য কজন? 5 জন। তাহলে 120কে 5 দিয়ে ভাগ করো, কত পেয়ে যাবে? 24। তার মানে হলো তার জন্মের সময়, মানে কনিষ্ঠ সদস্যের জন্মের সময় ওই পরিবারের সদস্যদের বয়সের গড় কত ছিল? 24 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমিও তোমাদের ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমার এই চ্যানেলটি যারা অঙ্ক পারে না তাদের জন্য এই অঙ্কটা একদম সহজ, জাস্ট সেকেন্ডে হয়ে যায়, কিন্তু আমি ধরে ধরে বোঝালাম। পরের প্রশ্ন দেখো, এই টপিক থেকে একটা অঙ্ক তোমাদের হুবহু থাকবেই পুলিশ পরীক্ষায়। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 100% তোমরা একটা অঙ্ক পাবে এই নৌকা ও স্রোত থেকে। দেখো কি বলছে, স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি তোমাদের জাস্ট একটু বোঝানোর জন্য, দেখো আমরা ধরে নিলাম নৌকার বেগ, বোর্ডের স্পিড, না বিতে বোর্ড আর এসে স্পিড, স্পিড মানে হচ্ছে বেগ, গতিবেগ, কত? এক্স ধরে নিলাম। আর স্রোতের বেগ, কারেন্টের স্পিড ধরে নিলাম আমি ওয়াই। এখন যে বলে না স্রোতের অনুকূলে ডাউন স্ট্রিমে নৌকার বেগ, সেটা কিভাবে হয়? সেটা এই যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটাই হচ্ছে ডাউন স্ট্রিমের বেগ, এক্স প্লাস ওয়াই। আর স্রোতের প্রতিকূলে বেগ কী হয়ে যাবে? নৌকার বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ, এটাই হচ্ছে স্রোতের প্রতিকূলে গতিবেগ। এখন নৌকার বেগ দেওয়া আছে এক্স ইকুয়াল টু 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি তোমাদের বোঝানোর জন্য এক্স ধরছি, যারা অঙ্ক বারবার প্র্যাকটিস করবে তাদের এইভাবে এক্স ধরার দরকার নেই। তোমরা একটাবার লক্ষ্য করে দেখবে, আমি যখন তোমাদের সলভ করিয়ে দেবো তোমরা আর এক্স ধরে করবে না। এখন দেখো বলছে স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় এত যায়। তো স্রোতের অনুকূলে নৌকার বেগ কী হয়ে যায়? এক্স প্লাস ওয়াই, এটাই হচ্ছে তার গতিবেগ। কত ডিস্টেন্স যাচ্ছে? 150। 150 ডিস্টেন্স অতিক্রম করছে কত ঘন্টায়? 10 ঘন্টায়।
আমরা সবাই জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, আর এখান থেকে আমরা কি বলতে পারি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাই আমরা লিখলাম স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখন এটাকে একটু কাটাকাটি করলে তোমরা 15 পেয়ে যাবে, কারণ 0 দিয়ে 0 কেটে গেল। এখানে দেখো এক্স ইকুয়াল টু নৌকার বেগ আমরা 10 পেয়েছিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই 15, তার মানে ওয়াই ইকুয়াল টু কী হবে, 15 মাইনাস 10 5। তার মানে স্রোতের বেগ কী পেয়েছি, স্রোতের বেগ আমরা পেয়েছি 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে স্রোতের প্রতিকূলে বেগ কী হবে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বের করতে গেলে আমাদের এক্স মাইনাস ওয়াই করতে হয়। এক্স মাইনাস ওয়াই কত হয়ে যাবে, 10 বিয়োগ 5, তার মানে কত হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তো স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 150 কিলোমিটার অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে। তার মানে দেখো এখানে আমি বলছি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, 150। এখন বেগ কত হয়েছে স্রোতের প্রতিকূলে, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। 150কে 5 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 30 আওয়ার, 30 ঘন্টা। 150কে 5 দিয়ে ভাগ করলে তুমি কত পাবে, 30 ঘন্টা। তো 30 ঘন্টা ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একদম ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক তোমাদের এইভাবে আমি বোঝাবো, তোমরা দেখবে একটু ধীরে সুস্থে দেখো, প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে। পরের অঙ্কটা দেখো কি বলছে, a প্লাস 2b ইকুয়াল টু 5 আর a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার 13 হলে ab এর মান কত। তো এই অঙ্কটা করতে গেলে তোমাদের একটু বীজগাণিতিক সূত্রটা জানতে হবে। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা সবাই জানো, স্কুল লেভেলে সবাই পড়েছো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা যদি আমি এক সাইডে রেখে দিই, তাহলে বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কী হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কারণ a স্কোয়ার আর বি স্কোয়ারটাকে এক সাইডে রেখে 2abটাকে সাইড চেঞ্জ করিয়েছি। ঠিক আছে, তার মানে এখানে আমরা এবার কী পাচ্ছি, দেখো a স্কোয়ার প্লাস 4b তার স্কোয়ার কত হলো 13। এটাকে আমরা এইভাবে লিখতে পারি a এর স্কোয়ার প্লাস এই 4bটা লিখতে পারি 2b তার স্কোয়ার, কারণ 2 এর স্কোয়ার করলে তো 4 হয়। তো 2টাকেও আমি ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে নিলাম। এবারে দেখো এটাকে দেখে মনে হচ্ছে না এটা হচ্ছে a স্কোয়ার, আর এই 2bটা হচ্ছে কি b এর স্কোয়ার। তাহলে আমরা এবার এই ফর্মুলাতে বসিয়ে দেবো। তো এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস 2b মাইনাস 2, a মানে কত, a মানে অ্যাজ ইট ইজ a, আর b মানে এখানে কি আছে, b মানে হচ্ছে 2b, ইকুয়াল টু কত 13। a প্লাস 2b এর ভ্যালু দেওয়া আছে 5, তো এটা স্কোয়ার হবে। ঠিক আছে, a প্লাস b এর স্কোয়ার, তো 5 এর স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু কত হচ্ছে 13। এখন দেখো 5 এর স্কোয়ার মানে কত, 5 এর স্কোয়ার 25, 25 থেকে 13 বাদ দিলে থাকে মাইনাস 4ab ইকুয়াল টু 13 মাইনাস 25। দেখো বড় সংখ্যার আগে মাইনাস আছে, তার মানে 13 থেকে 25 বাদ দিলে হবে মাইনাস 12। বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেটাই কিন্তু বিয়োগের পরে বসে যাবে। এখানে 13-র সামনে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, তার মানে মাইনাস আর মাইনাস ক্যান্সেল হলো। ab ইকুয়াল টু কী হবে, ab ইকুয়াল টু 12/4, 12কে 4 দিয়ে ভাগ করো, রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন 10 দাগ। দেখো এটা হচ্ছে তোমাদের জাস্ট নিচের যে সংখ্যাগুলো আছে 2, 4, 8 আর 16, এদের লসাগু হচ্ছে 16। তো এই 16 লসাগু করে এইভাবে ক্যালকুলেশন করবে, 16-একে 16, 8 দুগুণে 16, 4 4 16 প্লাস 8 দুগুণে 16 মাইনাস 16-একে 16। এইভাবে করলে কত পাচ্ছ, দেখো 8 আর 4 12 আর 1 13। ঠিক আছে, আর 16 দিয়ে 18, তো 18 থেকে 13 বাদ দিলে 5/16, জাস্ট সেকেন্ডে উত্তর হয়ে যাবে, একদম সহজ অঙ্ক। তো এইরকম 2-4টে সহজ অঙ্ক থাকবে, তোমরা সবাই কিন্তু করতে পারবে। পরের প্রশ্ন দেখো, এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% আর 20% কমলো, শেষবার 10% বেড়েছে, বেড়ে কত হয়েছে 9,900 টাকা। সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল, মানে প্রথমে কত টাকা ছিল। তাহলে ধরে নিলাম ওই ব্যক্তির বেতন ছিল প্রথমে এক্স টাকা, এক্সের সাপেক্ষে প্রথমে কমেছে কত 10%। তো 10% কম হয়েছে মানে প্রথমে ধরলাম যদি 100 থাকে তাহলে 10% কমে 90 হয়েছে, তারপরে আবার 20 কমেছে, তার মানে যদি 100 হয়ে থাকে 20 কমে কত হয়েছে 80 হয়েছে। এরপরে যদি তার বেতন 100 হয়ে থাকে 10 বেড়ে কত হয়েছে 110 হয়েছে, তাহলে সর্বমোট কত হলো 9,900। তো এই 9,900কে আমি এইভাবে লিখলাম 99 ইন্টু 100, 99 ইন্টু 100 করলে তোমরা কী পাবে 9,900 পাবে। এটাকে ভেঙে লেখার কারণটা পরে বুঝতে পারবে। দেখো এই শূন্য দিয়ে এই শূন্য, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো, এইবারে এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো,
এখন দেখো এই 9 আর 11 গুণ করলে তুমি কীভাবে 9 11 99, তাহলে এই 9 আর 11 99 আর এই 99 ক্যান্সেল হয়ে গেল, এই জন্য আমি এটাকে 99 ইন্টু 100 লিখেছি। এরপরে বাকি থাকছে কি দেখো 8, তাহলে 4 দুগুণে 8, 4 25 100, আর এখানে 5 দুগুণে 10। তো এক্স ইকুয়াল টু আলটিমেটলি আমরা কী পাচ্ছি 25 গুণিতক 5 গুণিতক 100, 5 25 কত 125 আর দুটো শূন্য, তাহলে এর পিছনে বসে গেল 12,500। এটা হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। পরের প্রশ্ন দেখো সিম্পলিফিকেশনের একটা অঙ্ক, খুবই সহজ অঙ্ক, জাস্ট সরল মতো করতে হবে। এখানে নিচে দেখো এদের হরে কি আছে a মাইনাস বি সি মাইনাস এ। আর একটা জিনিস তোমাদের আমি বলছি, তোমরা যারা অঙ্ক কম পারো তারা কী করবে, যে সমস্ত প্রশ্নে যদি কোনো একটা প্রশ্নে অপশান যদি 0 পাও, সেই 0টাকে তোমরা কী করে আসবে, গোল করে আসবে। দেখবে এই 0 উত্তর হওয়ার সম্ভাবনা কত 80%। 80% কোনো অপশানে যদি 0 থাকে সেই উত্তরটা 0 হওয়ার সম্ভাবনা 80 থেকে 90%। তো যারা অঙ্কটা পারো না তারা কী করবে, ওই 0তে গোল করে আসবে। দেখবে যদি তোমাদের কপাল ভালো থাকে তাহলে ওটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটাকে আমাদের জাস্ট নিচে ওই লসাগু করতে হবে, এ মাইনাস বি সি মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি। তাহলে এদের দেখো সব ক্ষেত্রে এখানে এ মাইনাস বি আছে, এখানেও কি আছে এ মাইনাস বি আছে, এখানে সি মাইনাস এ আছে, এখানে সি মাইনাস এ আছে। তার মানে আমাদের এদের লসাগু হবে নিচে এ মাইনাস বি বি মাইনাস সি আর হচ্ছে সি মাইনাস এ। দেখো এখানে এ মাইনাস বি আর এখানে হচ্ছে সি মাইনাস বি, এখানে এ মাইনাস বি এখানে সি মাইনাস এ আছে, তো বাকি থাকছে কি বি মাইনাস সি, উপরে আছে বি প্লাস সি। তোমরা সবাই একটা ফর্মুলা জানো, এ প্লাস বি আর এ মাইনাস বি, এটাকে আমরা কী লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো উপরে আছে বি প্লাস সি, নিচে আছে বি মাইনাস সি, তার মানে কী হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি প্লাস এ, আমরা এটাকে কী লিখে দেবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কারণ এ মাইনাস বি আর বি মাইনাস সি ক্যান্সেল হয়ে যাবে। এখানে সি মাইনাস এ আর বি মাইনাস সি ক্যান্সেল হয়ে গেল, উপরে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো বি স্কোয়ার ক্যান্সেল, এ স্কোয়ার ক্যান্সেল, সি স্কোয়ার ক্যান্সেল। কেন হলো আশা করি বুঝতে পেরেছো। এদের যে লসাগু নিচে যে হরগুলো আছে এদের লসাগু হচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এখন এখানে এ মাইনাস বি আর সি মাইনাস এ আছে, তো এই দুটো ক্যান্সেল হবে, থাকছে কি বি মাইনাস সি। তো বি প্লাস সি আর বি মাইনাস সি এরা মিলে কি তৈরি করে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কেন হয়, এটা হচ্ছে বীজগণিতের ফর্মুলা। তো দেখো রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে, উপরে 0, তো 0 বাই সামথিং মানে কি হয় 0 অ্যান্সার হয়। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। পরের অঙ্কটা কি বলছে দেখো, এ বি এবং সি ব্যবসাতে 1/4 1/3 আর 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। ব্যবসার শেষে এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে। অর্থাৎ প্রত্যেকে ব্যবসার শুরু থেকেই আছে আর ব্যবসার শেষ পর্যন্তও আছে, এখানে টাইমটা কনস্ট্যান্ট আছে। তো টাইম কনস্ট্যান্ট থাকলে তোমাদেরকে আমি একটা ফর্মুলা বলে দিয়েছি এর আগের ভিডিওতে, যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম কী হয় প্রফিটের সমান হয়। আর টাইম কনস্ট্যান্ট থাকলে ইনভেস্টমেন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল হয় প্রফিটের সাথে। অর্থাৎ ইনভেস্টমেন্ট যদি তুমি 5 অনুপাত পাও, প্রফিটও কত অনুপাত পাবে 5 অনুপাত পাবে, সেম পাবে। আর এখানে প্রত্যেকের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে। আমাদের কাজ হচ্ছে এদের মূলধনের অনুপাতটা বের করে নেওয়া। আছে ভগ্নাংশে, বের করব পূর্ণ সংখ্যায়। তো নিচে কি কি সংখ্যা আছে, 4 আছে, 3 আছে আর 2 আছে। তো 4 3 আর 2 এর লসাগু তোমরা সবাই পারো বের করতে 12। এখন এই 12কে 4 3 আর 2 দিয়ে ভাগ করলে তোমরা কি পাবে, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 পাবে। তো এর মূলধনের অনুপাত 3 অনুপাত, বি এর ক্ষেত্রে হচ্ছে 4 আর সি এর ক্ষেত্রে 12কে 2 দিয়ে ভাগ করলে 6। তো এটাই হচ্ছে ওদের মূলধনের অনুপাত, এত অনুপাতে ওরা বিনিয়োগ করছে। এখন এটা যদি বিনিয়োগের অনুপাত হয় তো প্রফিটের অনুপাত কী হবে, টাইম ধ্রুবক আছে, তো প্রফিট সেম হবে, এ এর ক্ষেত্রে 3 হবে, বি এর 4 হবে আর সি এর 6 হবে। তো ওদের প্রফিট দেখো 3 অনুপাত 4 অনুপাত আর 6 অনুপাত, টোটাল প্রফিট হচ্ছে 6 4 10 আর 3 13 অনুপাত। 13 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 11,700 টাকা। তাহলে এই 117কে 13 দিয়ে কাটলে 9 বার যায়, তো 1 অনুপাতের ভ্যালু হলো 900 টাকা। বলেছে বি কত টাকা পাবে, বি পায় লভ্যাংশ 4 অনুপাত। তাহলে 4 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 4 9 3600 টাকা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, বি পাবে 3600 টাকা। তোমরা এই ফর্মুলাটা মনে রেখো, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইকুয়াল টু প্রফিট। টাইম কনস্ট্যান্ট থাকলে ইনভেস্টমেন্টকে কী করে দেবে, প্রফিটের সমানুপাতিক। আর যদি প্রফিট কনস্ট্যান্ট থাকে তাহলে ইনভেস্টমেন্ট কী হবে, টাইমের সাথে ব্যস্তানুপাতিক হবে। এই ফর্মুলাটা একটু মনে রেখো, মনে রেখে এইভাবে ইজিলি সলভ করতে পারবে। পরের প্রশ্ন দেখো, খুবই একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নটা করতে গেলে তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। আমরা এটাকে কী লিখি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি এর স্কোয়ার। ঠিক আছে,
এখন দেখো এখানে এই 8.73 এটাকে যদি আমি এ ধরি তাহলে এই একটা এই একটা কটা হলো? 3টে তিনটে মানে কি হলো? এ কিউব। এটাকে যদি আমি বি ধরি, বি গুণিতক বি, তার মানে কটা বি? 3টে বি মানে কি হলো? বি কিউব। এখানে এটাকে তো আমরা এ ধরেছি, এ একটা একটা এ আর এটা হচ্ছে তো বি বি বি, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে দেখো এ প্লাস বিটাকে এক সাইডে রাখলে আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এর স্কোয়ার। তার মানে এটার মান হচ্ছে কি? এটার মান হচ্ছে এ প্লাস বি। এখন আমরা এ কি ধরেছিলাম? এ ধরেছি 8.73, এ হচ্ছে 8.73 আর বি কত? 4.27 যোগ করো, 7 আর 3 10 শূন্য, 7 আর 2 9 আর 1 10 শূন্য, হাতে 1, 8 আর 4 12 আর 1 13। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, একদম সহজ পদ্ধতিতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। পরের প্রশ্ন দেখো, 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যাহ 8 ঘন্টা কাজ করে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু আর 14টি মহিষ প্রত্যাহ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ কতদিনে করতে পারবে? এখন আমাদের কাজ কি? এখান থেকে আমরা টোটাল ওয়ার্কটা বের করব। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, 10টি গরু 7টি মহিষ, গরু মানে আমি সি লিখলাম কাউ, 7টি মহিষের সমান 7টি বাফেলো 7b এর সমান। তার মানে এখানে টোটাল ওয়ার্ক কী হয়েছে? টোটাল ওয়ার্ক হচ্ছে 10টি গরু প্রত্যাহ 8 ঘন্টা কাজ করছে আর কদিন করছে? 60 দিন। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এইবারে এই যে টোটাল ওয়ার্ক, এর থেকে তার 9 গুণ কাজ, 9 গুণ মানে মোট কাজের থেকে আরও 9 গুণ, তাহলে এখানে আমি 9 লিখলাম। এই কাজটা 25টি গরু আর 14টি মহিষ। এবারে এখানে দেখো 14টি মহিষ, তার মানে কত? 7 দুগুণে 14, 7-এর সাথে আমাদের 2 গুণ করতে হবে, 14টি হবে, 14টি বাফেলো। তো 7-এর সাথে 2 গুণ করেছি মানে আমাদের 10-এর সাথে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। আলটিমেটলি হয়ে যাচ্ছে কত? 14টি মহিষ 20টি গরু এর সমান। তো এখানে বলছে 25টি গরু আর 14টি মহিষ, 25টি গরু আর 14টি মহিষ মানে হচ্ছে 20টি গরুর সমান। টোটাল কত হচ্ছে? 45টি গরু। তো এই 45টি গরু 12 ঘন্টা করে কাজ করে কতদিনে কাজটি শেষ করবে? আমরা এখানে 9 কেন লিখলাম বলো তো? মোট কাজ ছিল তো এটা, এর থেকেও আরও 9 গুণ কাজ, এই জন্য 9 গুণ করলাম। আর এখান থেকে 25টি গরু আর 14টি মহিষ মানে কত হচ্ছে? 45টি গরু। কেন হলো সেটা এখানে তোমাদের আমি বের করেছি। 12 ঘন্টা করে কাজ করছে। এবারে দেখো 5 12 60, 5 9 45, 9 আর 9 কাটলো, 8 10 80। তো কতদিন লাগবে? 80 দিন লাগবে। 80 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, এই যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে, এই টাইপের অঙ্ক থাকবে অবশ্যই, তোমরা একটা অঙ্ক পাবে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। দেখো অঙ্কটি কি বলছে, এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ করার পর এ চলে যায়। তাহলে এ একটি কাজ করছে কত দিনে? 20 দিনে। তো ওই কাজটা কত হচ্ছে? এ ইন্টু 20 ধরে নিলাম, ওই কাজটা হচ্ছে এ ইন্টু 20 টোটাল কাজ। 5 দিন পর এ চলে যাওয়ায় বাকি কাজ বি এতদিনে শেষ করে। তার মানে দেখো আর বাকি কাজ কত থাকছে? এ 20 দিনে করে, 5 দিন পর চলে যাচ্ছে, মানে আর বাকি থাকছে এর 15 দিনের কাজ। এর 15 দিনের কাজ বাকি থাকছে, সেই কাজটা বি কত দিনে করছে? 22.5 দিনে, মানে 22 দুগুণে 44 আর 45/2 দিনে করছে। এটাকে যদি তুমি এই মিক্সড ফ্র্যাকশন আছে, এটাকে তুমি এইভাবে 22 দুগুণে 44 আর 1 ওপরে 45/2, সেটাই আমি লিখেছি। তাহলে এর 15 দিনের যে কাজটা করে সেই কাজটা বি এতদিনে করে। দুটো কাজ সেম কাজ, তাই ইকুয়াল করে দিলাম। এখান থেকে দেখো 3 5 15 আর 5 9 45। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 1 3, 3 3 9, এখনও যাবে। তার মানে কি হচ্ছে দেখো, এ বাই বি ইকুয়াল টু কত? 3/2। এ একদিনে 3টে কাজ করে আর বি একদিনে 2টো কাজ করে। এবার ওই কাজটা করতে এর কতদিন সময় লাগে? 20 দিন। তো এ একদিনে 3টে কাজ করলে টোটাল কাজ কত হয়ে যাবে? 3 ইন্টু 20 60 হয়ে যাবে। 3 ইন্টু 20 60, টোটাল কাজ কত হচ্ছে? 60। এইবারে এই 60টি কাজ করতে এ আর বি যদি একসঙ্গে করে তাহলে কতদিনে শেষ করবে? এ আর বি একসঙ্গে 3 + 2 5টা কাজ করে, একদিনে 5টা কাজ করলে টোটাল 60টি কাজ করতে তাদের কত সময় লাগবে? 5 12 60, 12 দিনে তারা একসাথে কাজটি শেষ করতে পারবে।
তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আবারও বলছি, দেখো এ একটি কাজ 20 দিনে করে, অর্থাৎ টোটাল কাজ হবে কত, এ ইন্টু 20। 5 দিন কাজ করার পর এ চলে যায়, তার মানে বাকি কাজ কত, বাকি কাজ হচ্ছে এ ইন্টু 15। এই কাজটা বি কত দিনে করছে, 22.5 দিনে, তার মানে বি ইন্টু 45/2। এই ক্যালকুলেশনটা করে তোমরা এ আর বি এর কাজের অনুপাতটা পাবে 3/2। তার মানে এ একদিনে 3টে কাজ করে, বি একদিনে 2টো কাজ করে। তো এ 20 দিনে কাজটি করলে আর একদিনে যদি 3টে করে কাজ করে, টোটাল কাজ হচ্ছে 60। সেখান থেকে আমরা বের করে নিলাম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। খুবই সহজ অঙ্ক, আর এই টাইপের অঙ্কই ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসবে। পরের প্রশ্ন, এই ভগ্নাংশ থেকে একটা অঙ্ক প্রতি বছর থাকে, এবারও থাকবে। এখন বলছে কোনটি বড় ভগ্নাংশ। দেখো 8, 16 আর 40 আর 80 এর লসাগু কত হয়, 80 হয়। প্রত্যেকটা ভগ্নাংশের সাথে 80 গুণ করো। এখন যদি আমি 7/8 সাথে 80 গুণ করি, 8 10 80 কত হচ্ছে, 70। 13/16 এর সঙ্গে যদি আমি 80 গুণ করি তাহলে কত পাবে, 5 16 80, 5 13 65। 31/40 এর সঙ্গে যদি তুমি 80 গুণ করো তাহলে কত পাবে, 40 দুগুণে 80, 31 দুগুণে কত, 62 62। এরপরে 63/80 এর সঙ্গে 80 গুণ করলে তুমি কি পাবে, 80 পাবে, সরি 63 পাবে, 80 80 কেটে গেল। তো সব থেকে বড় আমরা কি পাচ্ছি, দেখো বড় পাচ্ছি 70। তো বৃহত্তম বলেছে, বৃহত্তম ভগ্নাংশ কোনটি, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। দেখো এই বয়স সংক্রান্ত অঙ্ক তোমরা যারা আমার ক্লাস দেখছো তারা অপশান টেস্ট করে করবে। এমনি তো এক্স ওয়াই ধরে বা বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে করা যায়, কিন্তু জাস্ট অপশান থেকে সেকেন্ডে করতে পারবে। আমি তোমাদের সেটাও দেখাচ্ছি, অঙ্ক করেও দেখাবো। 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল এত, এর বর্তমান বয়স কত সেটা বের করতে হবে, আর 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এত, সেটা বলা আছে। অর্থাৎ 5 বছর পূর্বে এ আর বি এর বয়সের অনুপাত বলা হয়েছে, আর 5 বছর পরে এ আর বি এর বয়সের অনুপাত বলা হয়েছে। এ এর বর্তমান বয়স বের করতে হবে। তার মানে এখানে এই 4টে অপশানের মধ্যে একটা এ এর বর্তমান বয়স হবে। তো এখান থেকে যদি আমি 5 মাইনাস করি, তার মানে কত হচ্ছে, 25। এটা কত হচ্ছে, এটা 5 বছর পূর্বে এ এর বয়স। আর যদি এই সাইড থেকে যদি আমি 5 যোগ করি তাহলে কত হচ্ছে, 35। এটা হচ্ছে 5 বছর পরে, মানে বর্তমান বয়সের 5 বছর আগে যদি 5 মাইনাস করি তাহলে এটা 5 বছর পূর্বে বয়স, আর এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে এটা 5 বছর পরে বয়স। সেম আমি এখানে করলাম 35, আর এখান থেকে যদি আমি 5 যোগ করি কত হচ্ছে, 45। এখান থেকে 5 মাইনাস করো কত হচ্ছে, 20। এখান থেকে 5 যোগ করলে কত হচ্ছে, 25। এখান থেকে 5 মাইনাস করো কত হচ্ছে, 30। আর এখান থেকে 5 যোগ করলে কত হবে, 40। এখন দেখো এই 5 বছর পূর্বে এর বয়স অনুপাত কত, 6। 5 বছর পূর্বের যে বয়সগুলো পাচ্ছি, এই 25কে কি 6 ভাগ করে না, সম্পূর্ণরূপে ভাগ করবে না। এখন দেখো এই 35কে 6 সম্পূর্ণরূপে ভাগ করবে না, 20কে 6 ভাগ করে না, একমাত্র 30কে কিন্তু 6 ভাগ করে, 30কে 6 ভাগ করে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। এইভাবে অপশান টেস্ট করে তোমরা করতে পারো। এরপরে চেক করো, 5 বছর পরে তাদের এর বয়স অনুপাত কত, 8 অনুপাত। তো 35কে 8 ভাগ করে না, 45কে করে না, 25কে করে না, জাস্ট 40কে করে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। এইভাবে তোমরা অপশান টেস্ট করেও পিতা পুত্রের অঙ্ক জাস্ট সেকেন্ডে বের করতে পারো। তারপর তোমরা যারা যদি এক্স ধরে করতে চাও করবে, এইভাবে অপশান টেস্ট করে হয়ে যায়। আর একটা ট্রিক্স তোমাদের দেখাচ্ছি, দেখো এ আর বি তাদের বয়সের অনুপাত কত, 5 বছর পূর্বে 6 আর 7 অনুপাত। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত, 8 আর হচ্ছে 9। এখন এদের যে বয়সের যে গ্যাপটা, প্রেজেন্ট এজের মধ্যে গ্যাপ, এটা ছিল 5 বছর আগে, এটা হচ্ছে 5 বছর পরে। তাহলে টোটাল ডিফারেন্স কত হচ্ছে, 5 5 10। তো এখানে 10 লেখো, এখানে হচ্ছে 10 লেখো। এবারে কি হবে, এই 8 আর 7 গুণ করবে, এই 9 আর 6 গুণ করবে। 7 8 56 আর 6 9 54। তো 56 থেকে 54 বিয়োগ করলে 2 হচ্ছে, আর 8 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত, 1 অনুপাত। তো এই 1 আর 10 গুণ হবে, 10 1 10। তো 2 এর ভ্যালু যদি 10 হয়, 1 এর ভ্যালু কত হবে, 5 হবে। এখন আমরা এই 5 পেলাম, 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 5। তো 6 এর 5 বছর পূর্বে বয়স কত, 6 অনুপাত। তো 6 এর ভ্যালু কত হয়ে যাবে, 5 6 30। তো এটা 5 বছর পূর্বের বয়স, তো বর্তমান বয়স কত হবে, 30 + 5 35। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখানেও যদি তুমি বসাও, 1 অনুপাতের ভ্যালু 5 হলে 8 অনুপাতের ভ্যালু কত, 40। তো এটা হচ্ছে 5 বছর পরের বয়স, তার মানে এখান থেকে 5 মাইনাস করো 35। এখান থেকেও তোমরা বের করতে পারবে। তো দুটো ট্রিক্স তোমাদের দেখালাম, একটা অপশান টেস্ট করে আর একটা সিম্পল মেথডের সাহায্যে ট্রিক্সের মাধ্যমে কীভাবে করলাম সেটা তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে যারা এক্স ওয়াই ধরতে চাও এক্স ধরে করবে, কিন্তু টাইম নষ্ট হবে। এর পরের অঙ্কটা দেখো, আগে একটা ফর্মুলা তোমাদের আমি বলেছিলাম, a³ + b³ = a + b
আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা বলেছিলাম। আরেকটা ফর্মুলা এখান থেকে হয় এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা এবার এখানে ইউজ হবে। তো এই যে প্রশ্নটা আমি দেখলাম এখানে কিন্তু 3টে প্রশ্ন বীজগণিত থেকে এসছে, তো তোমরা অবশ্যই বীজগণিতের ফর্মুলাগুলো দেখে যাবে। তোমাদের সিলেবাসে বীজগণিত আছে, এই জন্য তোমরা বীজগণিত দেখে যাবে। এবারে দেখো এটাকে আমরা কী লিখতে পারি, 2a কিউবটাকে, সরি 8a কিউবটাকে কীভাবে লিখতে পারি, 2a তার কিউব, 2 এর কিউব মানে 8 হয়, মাইনাস পি বি তার কিউব। এটাকে যদি আমি এ ধরি এ কিউব, এটাকে যদি আমি বি ধরি, তাহলে আলটিমেটলি কী দাঁড়ায় দেখো, 2a মাইনাস বি, এটাই হয়। বাট এখানে দেখো কি আছে, বি এর আগে 3 আছে, তার মানে আমাদের চেয়েছে কত, পি এর ভ্যালু কত, তো পি এর ভ্যালু হয়ে যাবে 3। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এখান থেকে পেলাম, দেখো এখানে এ এর জায়গায় 2a আছে, সেই 2a আজ এটি সেম আছে, বি এর জায়গায় আছে পিবি, বি এর জায়গায় আছে পিবি, বাট এখানে কত আছে 3b, তার মানে পি এর ভ্যালু কত হবে, পি এর ভ্যালু হয়ে যাবে 3, পি এর ভ্যালু কত হবে 3 হবে। আশা করি তোমাদের বোঝাতে আমি পেরেছি। পরের প্রশ্ন, এ আর বি এর গড় আয় এত টাকা, বি আর সি এর গড় আয় এত টাকা, এ আর সি এর গড় আয় এত টাকা। দেখো এই অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে না, এদের সমষ্টি বের করবে না। তো এ আর বি এর, এ প্লাস বি এর গড় আয় কত বলছে, 3300 টাকা, বি প্লাস সি এর গড় আয় বলছে 3000 টাকা, আর এ প্লাস সি এর গড় আয় কত বলছে 2700 টাকা। এখন তোমরা কি করবে, এদের সমষ্টি বের করার দরকার নেই, এই জাস্ট যে গড় আয় আছে এই টাইপের অঙ্ক থাকলে এই গড় আয়গুলোকে যোগ করো, কত হবে, 3 আর 2 5, 6 আর 3 9 হচ্ছে। এখানে 3 জনের গড় আয় বলেছে, এটাকে 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 3000। রাইট অ্যান্সার কত, 3000। আবারও বলছি, এই ক্ষেত্রে সমষ্টি বের করার কোনো দরকার নেই, জাস্ট যে গড় আয়গুলো বলেছে এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ, প্রত্যেকের গড় আয়গুলো যোগ করবে, করে 3 জনের গড় আয় 3 দিয়ে ভাগ করবে, অপশান চলে আসবে, কোনো সমস্যা তোমাদের হবে না। পরের প্রশ্ন, 2 বন্ধু সাইকেলে চেপে 50 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময় যাত্রা শুরু করে। তাহলে দুটো স্থান, এদের মধ্যে দূরত্ব মনে করলাম এ আর বি স্থান, কত কিলোমিটার, 50 কিলোমিটার। একজন এখান থেকে যাচ্ছে, কত গতিবেগ, 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আর একজন এখান থেকে এই দিকে যাচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো একজন যদি পূর্ব দিকে যায় আর একজন পশ্চিম দিকে যাচ্ছে, যখন এই সময় আর গতিবেগের অভিমুখ যখন কি হবে, আলাদা হবে, ডিরেকশান যখন আলাদা হবে, দুজন আলাদা আলাদা অভিমুখে যাচ্ছে, তখন তাদের যে স্পিডটা হবে আপেক্ষিক গতিবেগ, দুজনের গতিবেগের যোগফল। তো আপেক্ষিক গতিবেগ 5 + 6 কত হবে, 11 কিলোমিটার প্রতি ঘন্টা। আর কত ঘন্টা ধরে তারা যাত্রা করছে, 3 ঘন্টা। তো এখানে তারা কত ডিস্টেন্স কভার করবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, স্পিড 11, টাইম 3, 33 কিলোমিটার। অর্থাৎ এ যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে 3 ঘন্টা যাতায়াত করে, কত কিলোমিটার যাবে, 15 কিলোমিটার। আর এই 6 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে বি যদি যাতায়াত করে, তাহলে সে কতটা যাবে, সে যাবে হচ্ছে 18 কিলোমিটার। তাহলে এখন বলছে তাদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার হবে। তো জাস্ট এটা এইভাবে তোমাদের আমি বোঝালাম। তো এখানে এইভাবে বের করে তোমরা 50 থেকে 33 মাইনাস করবে, 50 থেকে 33 মাইনাস করলে কত হয়, 17 কিলোমিটার। এখন তাদের মধ্যে যে দূরত্বটা আছে সেটা কত, 17 কিলোমিটার, কারণ এ এই দিক থেকে 15 কিলোমিটার চলে গেছে, এ এই দিক থেকে 18 কিলোমিটার চলে এসছে, তাহলে যে বাকি থাকছে কত, টোটাল হয়েছে 33 কিলোমিটার তারা কভার করে ফেলেছে 50-এর মধ্যে, বাকি থাকছে 17। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 17 কিলোমিটার তাদের মধ্যে দূরত্ব থাকবে 3 ঘন্টা পরে। দেখো আবার একটা অঙ্ক দিয়েছে, সেই ইনভেস্টমেন্ট আর প্রফিটের অঙ্ক। তোমাদের ফর্মুলা আমি বলেছিলাম, ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়াল টু প্রফিট। অর্থাৎ তুমি যে টাকা ইনভেস্টমেন্ট করছো আর সেই টাইম, তাদের গুণফল হচ্ছে লাভের সমান। আর এটাও বলেছিলাম যে টাইম যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে, তখন ইনভেস্টমেন্ট কী হয়, ডিরেক্টলি প্রপোর্শনাল হয় প্রফিটের সাথে, অর্থাৎ ইনভেস্টমেন্টের রেশিও যেটা হবে প্রফিটের রেশিও সেম হবে। এখন বলছে দেখো পি আর কিউ যথাক্রমে এত টাকা আর এত টাকা ওই ব্যবসায় বিনিয়োগ করে, বছরের শেষে এত টাকা লাভ হলে পি এত টাকা লভ্যাংশ পায়, ওই ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছিল। তো আর কত বিনিয়োগ করেছিল সেটা কিন্তু বলা নেই, আমরা ধরে নিলাম পি 2560 টাকা 1 বছরের জন্য, মানে 12 মাসের জন্য বা 1 বছরের জন্য বিনিয়োগ করেছিল, করে সে লভ্যাংশ কত পেয়েছে, সে লভ্যাংশ পেয়েছে 320 টাকা।
এরপরে দেখো টোটাল লভ্যাংশ তো 1105 টাকা, 320 এ পাচ্ছে, 320 লভ্যাংশ পাচ্ছে এ, বাকি থাকছে কত 5, 8 হাতে 1, 3 আগে 4, 7, 785 টাকা থাকছে। তো এই 785 টাকা লভ্যাংশ কে পাবে? কিউ আর আর পাবে। তো কিউ কত টাকা বিনিয়োগ করছে? 2000 টাকা। ধরে নিলাম আর বিনিয়োগ করছে আর টাকা, সময় কত 1 বছর, এটাই জাস্ট। এবারে ক্যালকুলেশন করো আর কত টাকা বিনিয়োগ করেছিল, বেরিয়ে যাবে। তো এখানে 0 দিয়ে 0 কাটো। এরপরে দেখো 32কে যদি তুমি 8 দিয়ে গুণ করে 256 পাবে, 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 8 24 আগে 25। তো 32কে 8 দিয়ে গুণ করলে 256 হয়। তার মানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? আর প্লাস 2000 ইকুয়াল টু 785 সাথে 8 গুণ করো, 5 8 40 0 হাতে 4, 8 8 64 আর 4 কত 68 হাতে 6, 7 8 56 62, 6280। এর সঙ্গে 2000 মাইনাস করো, কারণ এখানে প্লাস 2000 ছিল, আর প্লাস 2000। তো আর এর ভ্যালু বেরিয়ে যাবে কত হচ্ছে 4280। আছে অপশানে? হ্যাঁ, অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আর কত টাকা বিনিয়োগ করেছিল? আর বিনিয়োগ করেছিল 4280 টাকা। কোন ফর্মুলায় ফেললাম? এই ফর্মুলা, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইকুয়াল টু প্রফিট। ধরে নিলাম এত টাকা বিনিয়োগ করছে কত বছরের জন্য? 1 বছর। প্রফিট পাচ্ছে কত? 320 টাকা। এরপরে বাকি প্রফিট থাকছে 785, এটা ধরে নিলাম কিউ প্লাস আর। তো কিউ কত টাকা? 2000, আর এত টাকা, 1 বছরের জন্য প্রফিট এত। এইবারে ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্নে দেখো কোনটি বড় কোনটি ছোট। এর আগের ক্লাসেও একটা পুলিশ পরীক্ষার প্রশ্নে পেয়েছিলাম, এটা বারবার থাকে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো 0.5 স্কোয়ার মানে কত হবে? 0.25। 0.49 বর্গমূল করলে কত পাবে? এটা বর্গমূল করলে তোমরা পাবে, দেখো এইভাবে আমি দেখাচ্ছি না, 0.49 বর্গমূল হয় এইভাবে 49 বাই হচ্ছে 100। তাহলে 49 মানে 7 স্কোয়ার, আর 100 মানে 10 স্কোয়ার। তো 7কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 0.7। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? 0.7। এটাকে পেয়েছি 0.25। আর এখানে দেখো 0.008, এটা কত হয়? 0.2। এটা তো অলরেডি দেওয়া আছে 0.23। কেন হয় দেখো একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এটাকে কি বলে? কিউব রুট। তো 0.0008, এটাকে আমরা লিখতে পারি, দশমিকটা তুলে দিলে নিচে কত আসে? নিচে 1 আসে, আর দশমিকের পরে 3টে সংখ্যা, 3টে শূন্য। তাহলে হচ্ছে 8/100, সরি 1000 এর কিউব রুট। তো 8/1000 এর কিউব রুট করলে কত হবে? 8 মানে হচ্ছে 2 এর কিউব, 1000 মানে হচ্ছে 10 এর কিউব। তো কিউব রুট আর কিউব কেটে গেল, আলটিমেটলি থাকছে 2/10। আলটিমেটলি থাকছে কত? 2/10। তো 2কে 10 দিয়ে ভাগ করলে 0.2 হয়। তো সব থেকে ছোটো আমরা কী পাচ্ছি? দেখো এখানে 25, এখানে 7, এখানে জাস্ট 2, এখানে 23। তো সব থেকে ছোটো হয়ে যাবে অপশান নাম্বার বি। তো বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা জাস্ট সেকেন্ডে হয়ে যায়, তোমাদের জাস্ট একটু ধরে ধরে বোঝালাম কেন ছোট হচ্ছে। তো গাইস পরের প্রশ্নটা দেখো, পিতা পুত্রের অঙ্ক। আমি তোমাদের বারবার করে বলছি এই ধরনের অঙ্ক আসলে তোমরা অপশান টেস্ট করবে। পিতার পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হয়, তখন তাদের বয়সের সমষ্টি হবে 100 বছর, 110 বছর। তার মানে এখন ফাদার প্লাস সান কত আছে? পিতা পুত্রের সমষ্টি 50। আর একটা সময় পরে ফাদার প্লাস সান কত হয়ে যাবে? 110 বয়সের সমষ্টি। তো এদের ডিফারেন্স কত হচ্ছে দেখো? 60। মানে আমরা কি বলতে পারি? অর্থাৎ পিতার বয়সের সাথেও 30 যোগ হয়েছে, পুত্রের বয়সের সাথেও 30 যোগ হয়েছে। একটা জিনিস মনে করো, তোমার বয়স এখন 5 বছর, তোমার বাবার বয়স হচ্ছে 30 বছর। তো 5 বছর পরে মানে তোমার সাথেও 5 অ্যাড হবে, বাবার সাথেও 5 অ্যাড হবে। তো এখানেও সেম, তাদের বয়সের সমষ্টি টোটাল কত বেড়েছে? 60 বেড়েছে। তার মানে পুত্রের ক্ষেত্রে 30 বাড়বে, পিতার ক্ষেত্রেও 30 বাড়বে। এইবারে দেখো অপশান টেস্ট করবো। অপশানে দেওয়া আছে তাদের বর্তমান বয়স। তো এখন আমি যদি এখানে 14 সাথে যদি 30 যোগ করি, কত হচ্ছে? 44। তাহলে এই 44 কি পিতার বর্তমান বয়সের সাথে সমান হয়েছে? হয়নি। এখানে আমি 30 যোগ করলাম, কত হচ্ছে? পুত্রের বর্তমান বয়স 35। পিতার বর্তমান বয়স 45-এর সাথে সমান হয়েছে? হয়নি, এটাও হবে না। এবারে দেখো এই যে 15, এর সাথে আমি 30 যোগ করলাম, কত হচ্ছে? পুত্রের বর্তমান বয়স 45। তো এই পিতার বর্তমান বয়স 35-এর সাথে সমান হয়েছে? হয়নি। এখানে দেখো 30 অ্যাড করছি, কত হচ্ছে? 40। দেখো পিতার বর্তমান বয়স 40-এর সাথে সমান হয়ে গেছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি। এইভাবে তোমরা অপশান টেস্ট করতে পারো, এইভাবে অপশান টেস্ট করবে। দেখো এই অঙ্কগুলো অপশান টেস্ট করলে যত তাড়াতাড়ি হবে, তুমি এইভাবে XYZ বা যেই করেই করো না কেন, অনেক টাইম নষ্ট হয়ে যাবে। আবারও বলছি, এখানে দেখো এদের প্রথমে সমষ্টি ছিল 50, তারপরে সমষ্টি হচ্ছে 110, বেড়েছে কত? 60। তাহলে 60 বাড়লে দুজনের সমান সমান বাড়বে। পিতার ক্ষেত্রে 30 বাড়লে পুত্রের ক্ষেত্রেও 30 বাড়বে।
অর্থাৎ পুত্রের বয়স প্রথমে যা ছিল তার থেকে কত হবে, 30 যোগ হবে, যোগ হলে পিতার বয়সের সঙ্গে সমান হবে। অর্থাৎ পুত্রের বয়স প্রথমে যদি এস থাকে তার সঙ্গে 30 যোগ করলে পিতার বয়সের সাথে সমান হবে, এটাই জাস্ট বলেছে। তো এখানে দুজনের বর্তমান বয়স দেওয়া আছে, এখন যদি আমি 30 যোগ করে যদি পিতার সাথে যদি মিলে যায়, যেটা অপশানে মিলবে সেটাই রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে, একটি বাক্সে 1 টাকার 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে। মূল্য মানে ভ্যালু, 1 টাকার ক্ষেত্রে কত, 3 অনুপাত, আর 50 পয়সার ক্ষেত্রে 5 অনুপাত। তো তাদের সংখ্যা বের করতে হবে, নাম্বার। তো 1 টাকার ক্ষেত্রে যেটাই ভ্যালু সেটাই হচ্ছে তার নাম্বার, সেটাই হচ্ছে তার নাম্বার। কারণ 3 টাকা যদি হয় তাহলে 1 টাকার কয়েন কটা থাকবে, 3টে থাকবে। এখন দেখো যদি 5 টাকা হয়, 5 টাকার জন্য 50 পয়সার কয়েন কটা হতে হবে, 10টা হতে হবে। কিন্তু 5 টাকার জন্য 50 পয়সা, কারণ দুটো 50 পয়সা মিলিয়ে কত হয়, দুটো 50 পয়সা মিলিয়ে হয় 1 টাকা। তাহলে টোটাল 10টা 50 পয়সা মিলে কত হবে, 5 টাকা হবে। তার মানে তাদের মূল্য কত, 5 অনুপাত, মানে ধরো 5 টাকা, তো এর জন্যে 50 পয়সার কয়েন কটা দরকার, 10টা দরকার। তো টোটাল কয়েন কত হয়ে গেল, টোটাল নাম্বার অফ কয়েন 10 + 3 13। আর এই 13 অনুপাতের ভ্যালু দেওয়া আছে কত, 52। 1 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 4 13 52, 4 অনুপাত। এখন কি চেয়েছে, কোন প্রকার মুদ্রা কতটি আছে। তো 1 টাকার কয়েন 3 অনুপাত ছিল, তার মানে কত হবে, 12টি হবে, 12। আর এটা ছিল 10, মানে 4 10 40। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখন যদি বলতো 25 পয়সা, এখানে যদি 50 পয়সা না হয়ে 25 পয়সা থাকতো তাহলে 5-এর সঙ্গে কত গুণ হতো, 4 গুণ হতো। কারণ 4টে 25 পয়সা মিলে কত টাকা তৈরি করে, 4টে 25 পয়সা মিলে হয় 1 টাকা। 100 পয়সায় মানে 1 টাকা, এটা তোমরা মনে রাখবে। পরের অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমাদের আমি এর আগেও করিয়ে দিয়েছি। বলছে 63 51 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, 63 51। তো এটা ভাগ প্রক্রিয়ায় এদের বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে দেখো ডান সাইড থেকে দুটো দুটো সংখ্যার মধ্যে বার বসাও। এখন আমাদের এই 63 এমন একটা সংখ্যা নিতে হবে যার স্কোয়ার কত হবে, 63-র ইকুয়াল বা 63-র নিয়ারেস্ট। তো দেখো 8-এর স্কোয়ার নিলে 64 হয়ে যায়, তো আমরা কি নেব, 7। 7-এর স্কোয়ার করলে কত হয়, 49। 14। এখন এইখানে 7-এর ডাবল নিতে হবে, 7 দুগুণে 14। ঠিক আছে, 7 দুগুণে 14 নিলাম, নিয়ে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যা দিয়ে গুণ করলে কি হবে, এর ইকুয়াল হবে। তো দেখো 14 আর এই 51 নিচে নেমে আসলো, তার মানে 7-এর ডাবল 14। আর এখানে আমরা কি সংখ্যা নিতে পারি, দেখো এখানে যদি আমি 9 নিই তাহলে এখানেও 9 নিতে হবে। তাহলে 149-কে 9 দিয়ে গুণ করে, 149-কে 9 দিয়ে গুণ করলে তোমরা কী পাবে, 9 9 81-র 1, হাতে থাকছে 8, 4 9 36, আর 8 44-এর 4, হাতে থাকছে 4, 9 1 9 4 13, 1341 পাবে। তো জাস্ট এখানে 1341 বসাও, কত হচ্ছে, মিলে গেলে 0 4 1 1 110। এখন দেখো আমরা এটা কি পেলাম, 79 পেলাম। তো 79-র স্কোয়ার করলে এই 63 51 থেকে কত কম হবে, 110 কম হবে। তার মানে দেখো 79-র পরের সংখ্যা 80, 80-এর স্কোয়ার করলে কত হয়, 8 8 64। 80-এর স্কোয়ার করলে হবে 6400। তো এই 6400 থেকে 6351 কত কম আছে, বিয়োগ করো, 9, হাতে থাকছে 1, 5 রেখে 6 4, 49 কম। তার মানে কি করতে হবে, এই সংখ্যার সাথে যদি তুমি 49 যোগ করো তাহলে কত হচ্ছে, 6400। এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এটা কিসের স্কোয়ার, 80-এর স্কোয়ার। তার মানে রাইট অ্যান্সার হয়ে যাবে কত, কত যোগ করতে হবে, 49, অপশান নাম্বার ডি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এইভাবেও বের করতে পারো, বা যাদের স্কোয়ার মুখস্থ আছে, পারফেক্ট স্কোয়ার মুখস্থ আছে, তারা কিন্তু জাস্ট অপশান দেখেও করতে পারে। পরের প্রশ্ন, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 303 আর 207-কে, মানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 303 207-কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তার মানে যদি আমি এই 303 থেকে 3 বিয়োগ দিয়ে দিই, 300 হবে। আর 207 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 204। তাহলে এই যে সংখ্যাগুলো আছে এদের মধ্যে এমন একটা সংখ্যা আছে যে এই 300 আর 204-কে সম্পূর্ণরূপে ভাগ করবে, আর এই 303 আর 207-কে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 3 থাকবে। তার মানে আমাদের 300 আর 204-এর কী করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। তো 300 গসাগু নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে, এইভাবে ভাগ প্রক্রিয়া করতে পারি। 204 1-কে 204, কত হচ্ছে, 96।
এখন 204কে যদি আমি 96 দিয়ে ভাগ করি কতবার যাবে? দুবার যাবে। 6 দুগুণে 12 2, হাতে হচ্ছে 1, 9 দুগুণে 18 আর 1 19, এখানে কত হচ্ছে 2 1। এরপরে দেখো 96, 8 12 96, তার মানে কত হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। জাস্ট কি করলাম, এই 3 বিয়োগ করলাম, করে 300 পেলাম, আর 204 এদের গসাগু নির্ণয় করলাম। তো ভাগ প্রক্রিয়ার সাথে গসাগু তোমরা সবাই পারো, যে মেথড পারো গসাগু বের করা সেই মেথড করবে, তোমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্ন, এটা তোমাদের আমি অলরেডি একবার করিয়ে দিয়েছি। 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে এত টাকা সুদ হয়। তাহলে অংশ দুটি কত টাকা, কত টাকা রেখেছিল? দেখো, কিছু টাকা রেখেছে 5% হারে, কিছু টাকা রেখেছে 8% হারে। তো এই রাখার ফলে একটা সে কী পাচ্ছে? একটা এভারেজ রেট অফ ইন্টারেস্ট পাচ্ছে, সেটা আমাদের বের করতে হবে। তো রেট অফ ইন্টারেস্ট বের করার ফর্মুলা আর ইকুয়াল টু আই, মানে সুদ কত টাকা? 300 টাকা ইন্টু 100 বাই আসল কত টাকা? 1550 টাকা ইন্টু টাইম কত? 3। তো 3 দিয়ে কাটো, এটা 100 হচ্ছে, 0 দিয়ে 0 কাটলো, 5 দুগুণে 10, 5 31 155, তার মানে হচ্ছে কত? 200/31%। তার মানে দেখো 5% আর 8% হারে সে কিছু টাকা জমা রাখলে তার এভারেজ রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? 200/31। এখন আমরা অ্যালিগেশন ইউজ করব। অ্যালিগেশন মানে কি? একটা লোয়েস্ট ভ্যালু হয় আর একটা হাইয়েস্ট ভ্যালু, এদেরকে মিক্সড করলে একটা মিন ভ্যালু পাবে, মধ্যবর্তী মান। এখন অ্যালিগেশনে সবসময় বড় থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। তো এখানে হাইয়েস্ট কত? 8, 8 থেকে 200/31 বিয়োগ করো, তার মানে কত হচ্ছে? দেখো 8 1 8, 3 8 24, 248 উপরে, 248 থেকে 200 বিয়োগ করো, কত হচ্ছে? 48/31। এই সাইডে কত হচ্ছে? দেখো 200/31 -5, এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে 155 থেকে 200 থেকে 155 বাদ দিলে 45/31 পাবে। 31 31 কাটলো, এটা কিন্তু অনুপাত, 3 16 48, 3 15 45, তার মানে 16 অংশ আর 15 অংশ, এটাই পেলাম। তাহলে এই 16 অনুপাত টাকা 5% হারে আর 15 অনুপাত টাকা 8% হারে রেখেছিল, টোটাল কত হয়ে যাচ্ছে? 31 অনুপাত, 16 আর 15 31। এই 31-এর ভ্যালু কত? 1550। 1 অনুপাতের ভ্যালু হয়ে যাবে 50 টাকা। তো 16 অনুপাতের ভ্যালু কত হবে? 16 অনুপাতের ভ্যালু 800। 15 অনুপাতের ভ্যালু 5 15 75, 750। তাহলে রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। সে অংশ দুটি কত টাকা? 800 আর 750 টাকা। তো 800 টাকা সে 5% হারে রেখেছিল, আর 750 টাকা সে কত পার্সেন্ট হারে? 8% হারে। তো এই অঙ্কগুলো আমরা অ্যালিগেশন লাগিয়েই করবো এইভাবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক এর আগেও আমি একটা করিয়ে দিয়েছি। তো এবারে দেখো, এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে। এই টাইপের বর্গমূল নির্ণয় অনেকবার তোমাদের করিয়ে দিয়েছি, এখানে জাস্ট একটু আমি তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে করবে। 64 66 849। তো এই বর্গমূল নির্ণয় করতে গেলে তোমাদের রাইট সাইড থেকে, ডান দিক থেকে দুটো দুটো সংখ্যার মধ্যে বাদ দেবে। এখন দেখো, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা যার স্কোয়ার 6-এর ইকুয়াল বা নিয়ারেস্ট হবে। তো 2-এর যদি স্কোয়ার করো, 2 দুগুণে 4, 3-এর স্কোয়ার করলে 9 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তো কত? 2। এখন এখানে আমরা 2-এর ডাবল নেব। 2-এর ডাবল কত? 4। এই 4 6 নিচে নেমে আসলো। এখন এখানে এমন একটা ভ্যালু নেব, 5 নিচ্ছি, সেটা এখানে নিতে হবে, নিয়ে 5 দিয়ে গুণ করতে হবে। কত হয়? 4 5 20, 5 5 25, 225। অ্যাজ ইট ইজ আবার সেম করবে, 6 থেকে 5 1, আর এখানে হচ্ছে 2। এবারে দেখো, এবারে কী করবে? 25-এর ডাবল নেবে। 25-এর ডাবল কত? 50। আর কী হবে? এই 6 8 নিচে নেমে আসবে, 6 8 নিচে নেমে আসলো। এবারে কী হবে? এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, নিয়ে এখানে রেখে সেটাকে গুণ করতে হবে, করলে 21 68 কাছাকাছি যায়। তার মানে কত পাচ্ছি? দেখো, এখানে যে 4 নাও আর এখানে যে 4 নাও, তাহলে তুমি কী পাবে? 4 4 16 আর 4 5 20, 2000। এখন বিয়োগ করো, কত হচ্ছে? 2 5 1 152। এবারে কী হবে? এই 254 ডাবল হবে, 254 ডাবল কত? 508। এটা কত পেয়েছি? 152। 152 আর এই 49 নিচে নেমে আসলে টোটাল কত হচ্ছে? 152 আর 49 এটা। এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাটা এখানে আসবে, আসলে কী হবে? এর ইকুয়াল বা এর কাছাকাছি হবে। দেখো, এখানে 9 আছে, তার মানে সেই 9টা মেলাতে গেলে আমাদের কী করতে হবে? এখানে জাস্ট আমরা 3 নেব, তাহলে 3 3 9 পেয়ে যাবো। দেখো, 3 3 9, 3 8 24, 4 হাতে থাকছে 2, 2 হলো, 3 5 15। দেখো, মিলে গেল। তো রাইট অ্যান্সার কী হবে? 25 43। কোথায় আছে 25 43? অপশন নাম্বার ডি। এইভাবে ভেঙে ভেঙে করতে হয়, খুবই সহজ। ক্লাস 7-এর অঙ্ক, তোমরা যারা পারো না একটু ক্লাস 7-এর বই দেখে নিও, এইভাবে তোমরা করে ফেলবে।
পরের অঙ্কটা কি বলছে দেখো, এ বি ও সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। তিনটি নল একত্রে 6 মিনিট চলার পর সি নল বন্ধ করা হলে এ আর বি নল দ্বারা চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ হলো। সি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করতে কত মিনিট সময় লাগবে? দেখো এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায়। আমি একটা আগে এই টাইপের অঙ্ক অন্যভাবে দেখিয়েছি, আজকে একটাভাবে দেখাচ্ছি। দেখো 18 মিনিটে পূর্ণ হয়, ঠিক আছে। এ বি আর সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ হবে? 1/18। এখন তারা তিনটি নল একত্রে 6 মিনিট চলেছে, তাহলে 6 মিনিটে কতটা পূর্ণ করবে? 6 মিনিটে 1 × 6, তাহলে কাটাকাটি করো, 1/3 অংশ পূর্ণ করবে। আমি ধরে নিলাম চৌবাচ্চাটি কত, সম্পূর্ণ চৌবাচ্চা হচ্ছে এক অংশ। 6 মিনিটে এ প্লাস বি প্লাস সি কত ভর্তি করেছে? 1/3 অংশ ভর্তি করেছে। তাহলে বাকি থাকে কত? 1 - 1/3। টোটাল এতর মধ্যে এত ভর্তি করেছে, বাকি থাকছে, লসাগু করলে তোমরা পাবে কত? 2/3। এই 2/3 অংশ এ আর বি নল দ্বারা কত মিনিটে ভর্তি হচ্ছে? 24 মিনিটে, ঠিক আছে। তো 2/3 অংশ এ আর বি ভর্তি করে কত মিনিটে? 24 মিনিটে। এক অংশ মানে সম্পূর্ণ অংশ তারা ভর্তি করতে কত টাইম নেবে? তো এটা 2 দিয়ে কাটো, 12 × 2 = 24, 3 × 12 = 36 মিনিট। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি এ প্লাস বি এক অংশ পূর্ণ করতে সময় নেয় কত? 36 মিনিট। এটাকে এই সাইডে একটু করি। আর এ প্লাস বি প্লাস সি এরা পূর্ণ করতে সময় নেয় কত? 18 মিনিট। আর এ প্লাস বি এই দুজন মিলে চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় নেয় কত? 36 মিনিট। এখন এদের যে ক্যাপাসিটি, এই যে চৌবাচ্চাটির ক্যাপাসিটি বের করতে গেলে আমাদের কি করতে হবে? ধারণ ক্ষমতা কত বের করতে গেলে 18 আর 36-এর লসাগু করতে হবে। 18 আর 36-এর লসাগু কত হয়? 36। 18 × 2 = 36 আর 36 × 1 = 36। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এরা 1 মিনিটে 2 লিটার, মানে টোটাল যদি 36 লিটার যদি ধারণ ক্ষমতা হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি এই নল দ্বারা 1 মিনিটে 2 লিটার পূর্ণ হয়। আর এ প্লাস বি নল দ্বারা 1 লিটার পূর্ণ হয়। তার মানে আমরা এখান থেকে সি এর ভ্যালু পেয়ে যাব। তো এ প্লাস বি প্লাস সি 2 আর এ প্লাস বি 1 হলে সি কত হবে? সি 1 মিনিটে 1 লিটার ভর্তি করে। তাহলে 36 লিটার ভর্তি করতে গেলে সি এর টাইম কত লাগবে? 36/1 মানে 36 মিনিট। তো 36 মিনিট ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আমরা এখান থেকে বের করে নিয়েছি, দেখো এ প্লাস বি দুজনের কত মিনিট লাগছে? 36 মিনিট। দুজনের 36 মিনিট লাগছে। আর এ প্লাস বি প্লাস সি এই তিনজনের একত্রে 18 মিনিট লাগছে। তাহলে ক্যাপাসিটি কত? ক্যাপাসিটিতে লসাগু 36 লিটার। তো এ প্লাস বি কত করছে? 1 মিনিটে 1 লিটার পূর্ণ করছে। আর এ প্লাস বি প্লাস সি 2 লিটার পূর্ণ করছে। তো এ প্লাস বি যদি 1 লিটার করে, বাকি থাকছে কত? সি 1 লিটার পূর্ণ করে 1 মিনিটে। তো 36 লিটার পূর্ণ করবে 36 মিনিটে। তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন কি বলছে? 81 নম্বর প্রশ্ন, 3টি চেয়ার আর 2টি টেবিলের মূল্য এত টাকা। 4টি চেয়ার 3টি টেবিলের মূল্য এত টাকা হলে একটি চেয়ার একটি টেবিলের মূল্য কত? তো এই সমীকরণ রিলেটেড অঙ্ক তোমাদের একটা থাকবে। এই সমীকরণ সমাধান করে তোমাদের উত্তর বের করতে হবে। এটা অনেক করেছো তোমরা স্কুল লেভেলে, আমি জাস্ট এখানে হিন্টস দিয়ে দিচ্ছি। 3টি চেয়ার প্লাস 2টো টেবিল একসাথে কত? 2900 টাকা। 4টি চেয়ার প্লাস 3টি টেবিল কত? 4200 টাকা। দুটো সমীকরণ পেয়েছি, দুটো ইকুয়েশান পেয়েছি। এই ইকুয়েশান সলভ করতে গেলে হয় আমাদের চেয়ারটাকে সমান করতে হবে, আর নাহলে টেবিলটাকে সমান করতে হবে। তো আমরা এখানে টেবিলটাকে সমান করি, চেয়ারটাকে রাখলাম। তো টেবিলটাকে সমান করতে গেলে এখানে 3 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 3 আছে মানে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তো এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করবে, এটাকে 2 দিয়ে গুণ করে তোমরা উত্তরটা কমেন্টে জানাবে কত হচ্ছে। পরের অঙ্কটা দেখো কি বলছে, 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব 10 এর কিউব কত? 3025 হলে 4 প্লাস 32 প্লাস 108 প্লাস 4000 কত? এখন দেখো এই যে ইকুয়েশনটা দিয়েছে, এখান থেকে যদি 4টা তুমি কমন নিয়ে নাও, তাহলে কী পাবে? 1 প্লাস 4 8 32 প্লাস পাবে 27, কারণ 4 27 কত? 108। এইভাবে ডট 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 করে কী পাবে? এখানে থাকছে 1000। তো আলটিমেটলি দেখো কী হচ্ছে, 1 মানে 1 এর কিউব, 8 মানে 2 এর কিউব, 27 মানে 3 এর কিউব, প্লাস ডট 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 1000 মানে হচ্ছে 10 এর কিউব। তো এই ভ্যালুটা কত দেওয়া আছে? 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 10 এর কিউব, 3025। তো কী হয়ে গেল? 4 ইন্টু এটাকে আমরা লিখতে পারি 3025। 4 মাথা 20 শূন্য, হাতে থাকছে 2, 4 2 10 শূন্য, 3 4 12। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 12100। কী হবে? 12100। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো একটা
ভ্যালু দেওয়া আছে, এর কিউবগুলোর ভ্যালু দেওয়া আছে, আর এটা বের করতে হবে। তো আমরা 4টা কমন নিলাম, 4 কমন নিলে কী থাকে? 1 থাকে। 32 থেকে 4 কমন নিলে 8 থাকে। 108 থেকে 4 কমন নিলে তোমাদের 27 থাকবে, আর 4000 থেকে 4 কমন নিলে 1000 থাকবে। এই একটা হচ্ছে 1-এর কিউব, 2-এর কিউব করলে 8 পাবে, 3-এর কিউব করলে 27 পাবে, 10-এর কিউব করলে 1000 পাবে। তো আলটিমেটলি এটার ভ্যালু তো দেওয়া আছে 3025, তো 4 গুণিতক 3025 12100। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের অঙ্ক থাকলে ইকুয়েশন সমাধান করার দরকার নেই, জাস্ট অপশান টেস্ট করবে। বলছে দুটি সংখ্যার গসাগু লসাগুর গুণফল এত। আমরা ধরে নিলাম সংখ্যা দুটি, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাহলে এদের গুণফল কত? এদের গুণফল ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। আমরা জানি এলসিএম গুণ এইচসিএফ, এলসিএম মানে লসাগু, এইচসিএফ গসাগু। তার মানে কী হয়ে গেল? দুটো সংখ্যার গুণফল মানে গসাগু আর লসাগুর গুণফল 24, তাহলে গসাগু ইন্টু লসাগু কত হলো? 24। আর তাদের বিয়োগফল, বিয়োগফল মানে কত? এক্স মাইনাস, আমি ধরে নিলাম এক্সটা বড়, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 2। এক্স ওয়াইয়ের থেকে বড়। এবারে দেখো আমরা এই 24টাকে কীভাবে ভাঙতে পারি? 12 দুগুণে 24, 4 6 24, 4 6 24। আর কীভাবে ভাঙতে পারি? 3 8 24, 3 8 24। তো এদের মধ্যে দেখো 8 আর 3-এর মধ্যে ডিফারেন্স করলে কত আসে? 5 আসে। 12 আর 2-এর ডিফারেন্স করলে 10 আসে। 4 আর 6-এর ডিফারেন্স করলে 2 আসে। তো এদের মধ্যে এদের বিয়োগফল কত? দুজনকে যদি বিয়োগ করি 2 পাবো, তাহলে 4 আর 6 বিয়োগ করলে 2 পাওয়া যায়। তো 4 আর 6-এর মধ্যে বড় কে? 6। তো এখানে বলেছে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কী হয়ে যাবে? 6 হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই টাইপের অঙ্ক জাস্ট ইকুয়েশন সলভ করার দরকার নেই, অপশান টেস্ট করবে, উত্তর চলে আসবে। আবারও বলছি লসাগু গসাগুর গুণফল 24 দেওয়া আছে, 24টাকে ভাঙবে। 8 ইন্টু 3, 3 8 24 হয়, 12 দুগুণে 24 হয়, আর 4 6 24 হয়। বলেছে এদের মধ্যে পার্থক্য কত? বিয়োগফল 2। তো এদের মধ্যে বিয়োগ করলে তুমি পাবে 5, এদের মধ্যে বিয়োগ করলে পাবে 10, আর এদের মধ্যে বিয়োগ করলে 2। এটাই মিলে যাচ্ছে, এই ইকুয়েশনের সাথে মিলে যাচ্ছে। তার মানে বড় সংখ্যা কত? 6। 6 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এক্ষুনি আমরা অ্যালিগেশন ইউজ করেছি, এটাতেও অ্যালিগেশন ইউজ করব। 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে, তাহলে ঘোড়া হর্স 20% লাভে, আর গাড়িটি কার 10% ক্ষতি, তার মানে আমি -10 লিখলাম। বিক্রয় করলে লাভ হয় এত, মোটের উপরে এত লাভ হচ্ছে, তাহলে একটা ক্ষতি একটা লাভে বিক্রয় করলে এভারেজ যে ভ্যালু পাচ্ছে কত? 3.5। তো এটা দেখো, এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, এটা লোয়েস্ট ভ্যালু, আর এটা মিন ভ্যালু। তো সবসময় কী হয়? বড় থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। তো 3.5 থেকে এটা যদি বিয়োগ করো 3.5 বিয়োগ -10, তার মানে কী হচ্ছে? 3.5 আর মাইনাসে মাইনাসে +10, কত হলো? 13.5। আর এখান থেকে 20 থেকে 3.5 বিয়োগ করলে কত হচ্ছে? 16.5। একটু কাটাকাটি করো, দশমিক দশমিক ক্যান্সেল হয়ে গেল। তো 13কে যদি 135কে 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 7 35। 165কে করলে 5 দিয়ে কতবার যাবে? 3 5 15, 3 5 15, 33। তো এখনও যাবে, দেখো 3 9 27, 3 11 33। তার মানে ঘোড়াটির ক্রয় মূল্য হচ্ছে 9 অনুপাত, আর গাড়ির ক্রয় মূল্য হচ্ছে 11 অনুপাত। তো টোটাল ক্রয় মূল্য কত? 9 + 11, 20 অনুপাত। 20 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 4000 টাকা, 1 অনুপাতের ভ্যালু হবে 200 টাকা। বলেছে ঘোড়ার ক্রয় মূল্য কত? ঘোড়ার ক্রয় মূল্য 9 অনুপাত, তো 9 অনুপাতের ভ্যালু হয়ে যাবে 9 দুগুণে 1800 টাকা। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এই টাইপের যদি অঙ্ক থাকে, একটা যদি হাইয়েস্ট ভ্যালু দেওয়া থাকে আর একটা লোয়েস্ট ভ্যালু, এদেরকে যদি একসাথে মিক্সড করে তুমি একটা মিন ভ্যালু পাও, তাহলে অ্যালিগেশন লাগাও, লাগিয়ে অঙ্ক সলভ করে নাও। তো গাইস, আজকের ভিডিওর শেষ অঙ্ক। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো কি বলছে অঙ্কটি। কোনো টাকা বার্ষিক 6% হারে সরল সুদে 3 বছরে সবৃদ্ধি মূল এত টাকা হলো, সুদ কত হবে? এটা তোমরা এইখানে একটা ভাই করেছে, দেখো I = PTR/100, এই ফর্মুলাতেও করতে পারো, এই ফর্মুলাতে দিলেই তোমাদের হয়ে যাবে। আমি আজকে একটু জাস্ট অন্যভাবে বোঝাই। মনে করো মূলধন প্রিন্সিপাল 100, 3 বছরে সবৃদ্ধি মূল। তো ইন্টারেস্ট কত হয়ে যাবে? 3 বছরে 6% হারে ইন্টারেস্ট হবে, 3 6 18, 18 অনুপাত। তাহলে সবৃদ্ধি মূল কত হয়? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে হয় সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল হবে 100 + 18, 118 অনুপাত। এই 118 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে? 3540 অনুপাত। তো 1 অনুপাতের ভ্যালু কত হবে? 118কে 354 দিয়ে যদি 354কে 118 দিয়ে ভাগ করলে 3 বার যাবে, আর এই 0, তাহলে 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 30। বলছে সুদ কত? সুদ ছিল 18 অনুপাত, তাহলে 18 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 3 18 54, 540। 540 ইজ দ্য রাইট অ্যান্সার।
এইভাবেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো প্রত্যেকটা অঙ্ক ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা অঙ্ক ছিল প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। আমি তোমাদের একদম সহজ পদ্ধতিতে করানোর চেষ্টা করেছি। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই কমেন্ট করবে, লাইক করে দিও। আর এই টাইপের ভিডিও তোমরা আরও পাবে যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই চ্যানেলের মাধ্যমে তোমরা ম্যাথে 25-এর ভিতরে আউট অফ মানে 25-এর ভিতরে অবশ্যই তোমরা ম্যাক্সিমাম 20+ স্কোর করে আসতে পারবে। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।